প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ডিসকাশন। আজকে আমি ডিসকাস করব হাইড্রোজেন পরমাণুর অনুরূপ একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের সমীকরণ নিয়ে। প্রথমে যে জিনিসটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে, হাইড্রোজেন পরমাণুর অনুরূপ একটি পরমাণু জিনিসটা কি। আচ্ছা, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 এবং হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা 1টি। হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটি ইলেকট্রন বাহিরে ঘূর্ণায়মান থাকে। এই হাইড্রোজেন পরমাণুর অনুরূপ একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কোনগুলো? হিলিয়াম প্লাস, লিথিয়াম 2 প্লাস। কারণ হিলিয়াম থেকে যখন আমরা একটি ইলেকট্রন বের করে নিয়ে চলে যাব, হিলিয়ামের প্রথম কক্ষপথে একটি ইলেকট্রন থাকবে। লিথিয়াম থেকে যখন দুইটা ইলেকট্রন বের করে নিয়ে যাওয়া হবে, তখন লিথিয়ামের প্রথম কক্ষপথে একটি ইলেকট্রনই থাকে। সো পুরো জিনিসটা হচ্ছে আমরা যেই ইকুয়েশনটা দাঁড় করাবো, সেই ইকুয়েশনটা নট অনলি শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর জন্যই প্রযোজ্য হবে। হিলিয়াম প্লাস বা লিথিয়াম প্লাস অথবা যে সকল মৌলে একটি মাত্র ইলেকট্রন রয়েছে, ওই একটি মাত্র ইলেকট্রন বিশিষ্ট মৌলের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে এই সেম ইকুয়েশনটা থাকবে। এখন আমরা গত লেকচারে দেখে আসছি, বোর পরমাণু মডেল অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। ধরো এটা পরমাণু নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট ব্যাসার্ধের একটা বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন পরিভ্রমণ করছে। এখন তোমরা একটু জায়গা রাখো, যখন কোনো একটা বস্তু সার্কুলার পাথওয়েতে মুভমেন্ট করে বা বৃত্তাকার কক্ষপথে মুভমেন্ট করে, এই বৃত্তাকার কক্ষপথে মুভমেন্ট করার সময় ওই বস্তুটি প্রতিনিয়ত ওই বৃত্তের কক্ষপথ থেকে বাহিরের দিকে ছিটকে যাওয়ার জন্য এক ধরনের বল অনুভব করে, যেটাকে বলা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। আচ্ছা, কেন্দ্র বিমুখী বলকে যদি আমরা আরেকটু বোঝার চেষ্টা করি, কেন্দ্র যেটাকে আমরা সেন্টার বলি, এই যে কেন্দ্র বিমুখী, বিমুখী বলতে বোঝাচ্ছে বাইরের দিকে। এই কেন্দ্র বিমুখী বল বলতে বোঝাচ্ছে কোনো একটা বস্তু যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরবে, এই বৃত্তাকার কক্ষপথে এই কক্ষপথ থেকে সবসময় সেই বাইরের দিকে ছিটকে যাওয়ার জন্য এক ধরনের বল অনুভব করে, যেটাকে বলা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন যখন ঘুরবে, তখন সে এই কক্ষপথ থেকে বাইরের দিকে ছিটকে যাওয়ার জন্য এক ধরনের বল অনুভব করবে, যেটাকে আমরা বলবো কেন্দ্র বিমুখী বল। নিউটনিয়ান মেকানিজম থেকে আমরা ফিজিক্সের একটা সূত্র আমরা একটু ধার করে নিচ্ছি। এটা তোমরা ফিজিক্সে হয়তো কোনো একটা লেকচারে জেনে যাবা, যে কেন্দ্র বিমুখী বল এটাকে প্রকাশ করা হয় mv²/r। এটা ফিজিক্সের কোনো একটা লেকচারে তোমরা অবশ্যই পাবা, কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বলকে আমি F1 দ্বারা প্রকাশ করলাম। F1 সমান আমরা কি লিখতে পারবো? mv²/r। এখানে প্রত্যেকটা চলকের পরিচয় আমি যদি দিই, এই m দ্বারা বোঝাচ্ছে যে বস্তুটি বৃত্তাকার কক্ষপথে সার্কুলেট করতেছে সেই বস্তুটির মাস বা ভর। v এর পরিচয় হলো যে বস্তুটি এই কক্ষপথে ঘুরছে তার ভেলোসিটি বা বেগ। r এর পরিচয় হচ্ছে এই যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথ একদম বৃত্তের কেন্দ্র থেকে কত দূরত্বে আছে, এটাকে আমরা r দ্বারা প্রকাশ করলাম। সো পুরো জিনিসটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল F1 সমান mv²/r। এখানে আমরা বস্তুটিকে ইলেকট্রন হিসেবে কাউন্ট করব। এই প্রত্যেকটি চলকের পরিচয় ইলেকট্রনের জন্য কাউন্ট করব। m হচ্ছে ইলেকট্রনের ভর, v ইলেকট্রনের বেগ, r হচ্ছে নিউক্লিয়াসের কেন্দ্র থেকে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটি পরিভ্রমণ করছে সেই কক্ষপথের দূরত্ব। এবার একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, কোন একটা বস্তু যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে বা ইলেকট্রন যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, সে বাইরের দিকে ছিটকে যাওয়ার জন্য এক ধরনের বল অনুভব করছে। বাইরের দিকে ছিটকে যাওয়ার জন্য যদি এক ধরনের বল অনুভব করে, তাহলে তো তার বাইরে একদম চলে যাওয়ার কথা। কিন্তু এরকম ঘটনাটি কখনো ঘটে যে ইলেকট্রন এই যে কক্ষপথ থেকে বাইরের দিকে ছিটকে চলে গেছে, না, এরকম ঘটনা কখনোই ঘটে না। ইলেকট্রন সবসময় এই যে এই বৃত্তাকার কক্ষপথেই সার্কুলেট করে বা পরিভ্রমণ করে। এখন বিষয়টা কি হচ্ছে দেখো, এটাকে আমরা ইলেকট্রন কল্পনা করলাম। এই ইলেকট্রন সবসময় বাইরের দিকে ছিটকে যাওয়ার জন্য এক ধরনের বল অনুভব করছে, কিন্তু বাইরে তো ছিটকে যাচ্ছে না, সে সবসময় এই কক্ষপথের উপরে রয়েছে। কেন? কারণ সে ভেতরের দিকে এক ধরনের বল অনুভব করছে, যেটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এই কেন্দ্রমুখী বলের যোগানদাতা কে? আচ্ছা, কেন্দ্রমুখী বলের যোগানদাতা হচ্ছে কুলম্বস ফোর্স। কুলম্বস ফোর্স জিনিসটা কি তোমরা এখন পড়ছিলাম, যে কোনো একটা মিডিয়ামে যখন দুটি বিন্দু আধান রাখা হয়, ধরুন একটা প্লাস চার্জ এবং একটি মাইনাস চার্জ আর দূরত্বে রাখলাম, প্লাস চার্জ এবং মাইনাস চার্জ পরস্পরকে আকর্ষণ করে। কি পরিমাণ আকর্ষণ করে এটা 9 10 পড়ে আসছে। এই আকর্ষণ বলের মান হবে, যেটাকে আমরা কুলম্বস ফোর্স বলি, এর সমান প্রথম চার্জকে আমরা কি 1 দ্বারা প্রকাশ করলাম, দ্বিতীয় চার্জকে আমরা কি 2 দ্বারা প্রকাশ করলাম, মধ্যবর্তী দূরত্বকে r দ্বারা প্রকাশ করলাম। দুটা বিন্দু চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের মানের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে কথা, এই কথা থেকে যদি আমরা একটা সমীকরণ দাঁড় করা, সেটা হবে q1
q2 ডিভাইডেড বাই r স্কয়ার এবং এখানে একটা ধ্রুবক আসে যে ধ্রুবক হচ্ছে k এই k এর পরিচয় হচ্ছে কুলম্বের ধ্রুবক সিজিএস পদ্ধতিতে আমরা যখন কুলম্বের ধ্রুবকের মান কাউন্ট করব তখন k এর মান আসবে 1 এটা একটু মনে রাখবেন আমরা পরবর্তী লেকচারে এটা প্রমাণ করে দেখাবো যে k এর মান সিজিএস পদ্ধতিতে কেন 1 হয় ঠিক আছে এবার একটু বোঝার চেষ্টা করে দেখো এই যে এই কক্ষপথে কি ঘুরছে ইলেকট্রন ঘুরছে ইলেকট্রনের চার্জ কেমন নেগেটিভ বা ঋণাত্মক ভেতরে কি আছে দেখো তো প্রোটন বা পজিটিভ চার্জ বা নিউক্লিয়াসের মধ্যে প্রোটনও থাকে নিউট্রনও থাকে প্রোটনের চার্জ পজিটিভ নিউট্রনের কোনো চার্জ নাই ইলেকট্রন যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরবে এই নেগেটিভ চার্জ যুক্ত বা ঋণাত্মক চার্জ যুক্ত ইলেকট্রনকে এই যে ভেতরে যে পজিটিভ চার্জ যুক্ত প্রোটন আছে এটা আকর্ষণ করবে যখন আকর্ষণ করবে তখন তাদের মধ্যে এক ধরনের বল পাবা যেটাকে বলা হচ্ছে কুলম্বস ফোর্স এই কুলম্বস ফোর্সের মান আমরা বের করব এই কুলম্বস ফোর্সটাই হচ্ছে কেন্দ্রমুখী বলের যোগানদাতা তো সো আমি জিনিসটাকে খুব সহজ করে যদি বলি ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে যখন ঘুরছে কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে যাওয়ার জন্য এক ধরনের বল অনুভব করছে যেটাকে বলা হচ্ছে কেন্দ্র বিমুখী বল আবার ভেতরের দিকে এক ধরনের বল অনুভব করছে যেটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী বলের যোগানদাতা হলো কুলম্বস ফোর্স এই কুলম্বস ফোর্সের মান F সমান k * q1 q2 ডিভাইডেড বাই r স্কয়ার আমরা যখন সিজিএস পদ্ধতিতে k এর মান কাউন্ট করব সেটা আসবে 1 q1 হচ্ছে ভেতরে কতগুলো পজিটিভ চার্জ আছে এখানে আমরা যখন হাইড্রোজেন পরমাণু নিয়ে কাজ করব তখন পজিটিভ চার্জ একটা কিন্তু যখন হিলিয়াম প্লাস নিয়ে আলোচনা করব তখন পজিটিভ চার্জ হয়ে যাবে দুইটা লিথিয়াম 2+ নিয়ে যখন আমরা আলোচনা করব লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 তাহলে ভেতরে পজিটিভ চার্জ থাকবে 3টা বা প্রোটন 3টা আছে সো জিনিস যেটা হচ্ছে বিষয়টা এই যে q1 কে আমরা ভেতরে পজিটিভ চার্জ কাউন্ট করতেছি পজিটিভ চার্জ এখানে আপাতত একটা দেখতে পাচ্ছি কিন্তু সব সময় একটা হবে না কখনো একটা কখনো দুইটা কখনো তিনটা এই ভেতরে মোট পজিটিভ চার্জকে আমরা কিভাবে কাউন্ট করব পারমাণবিক সংখ্যা নিব আমরা পারমাণবিক সংখ্যা z প্রোটনের চার্জকে আমরা প্রকাশ করব e দ্বারা প্রোটনের চার্জকে প্রকাশ করব e দ্বারা আমরা বসাই দিলাম ze দ্বারা ভেতরে মোট কতগুলো পজিটিভ চার্জ আছে সেটা আমরা কাউন্ট করতে পারবো এখন এখানে z এর মান যদি 1 হয় 1 বসায় দেব z এর মান 2 হইলে 2 বসায় দেব z এর মান 3 হইলে 3 বসায় দেব হোয়াটএভার বাইরে যে ইলেকট্রনটা আছে ইলেকট্রনের চার্জকে আমরা e দ্বারা প্রকাশ করব অর্থাৎ q2 এর মান আমরা e দ্বারা প্রকাশ করব এখানে যে ঝামেলাটা তোমাদের মনের মধ্যে গেঁথে গেছে অলরেডি যে হয় প্রোটনের চার্জকে e দ্বারা প্রকাশ করলেন আবার ইলেকট্রনের চার্জকে e দ্বারা প্রকাশ করলেন কেন আচ্ছা এটা সম্ভাব্য উত্তর আমি বলে দিচ্ছি আচ্ছা প্রোটনের চার্জের মান কত প্লাস 1.66 * 10⁻⁻⁹ কুলম্ব আমি তোমাকে যদি বলি ইলেকট্রনের চার্জ কত এই সেম মানটাই আমি শুধু সামনে একটা মাইনাস 1.66 * 10⁻⁹ কুলম্ব ঠিক আছে প্রোটন হোক বা ইলেকট্রন হোক দুইটা কণিকারই চার্জের মান সমান কিন্তু সাইন ভিন্ন একটা সাইন প্লাস একটা সাইন মাইনাস এখানে আমরা কোনো সাইন নিয়ে আলোচনা করব না শুধু চার্জের মান বা ম্যাগনিটিউড নিয়ে আলোচনা করব ঠিক আছে যদি আমরা প্লাস মাইনাস কাউন্ট না করি সেক্ষেত্রে দুইটা সংখ্যা একই দাঁড়াবে এইজন্য আমরা তোমাদেরকে বললাম যে প্রোটনের চার্জকে আমরা e দ্বারা প্রকাশ করব ইলেকট্রনের চার্জকে e দ্বারা প্রকাশ করব বাইরে ইলেকট্রন কয়টা আছে একটা তাই শুধু e দিলাম ভেতরে প্রোটন কয়টা থাকবে ডিপেন্ড করবে পারমাণবিক সংখ্যার উপর যদি আমরা হিলিয়াম প্লাস নিয়ে আলোচনা করি তাহলে ভেতরে পজিটিভ চার্জ দুটো থাকবে যদি লিথিয়াম 2+ নিয়ে আলোচনা করি তাহলে ভেতরে পজিটিভ চার্জ থাকবে 3টা সো এই জন্য আমরা এখানে z দ্বারা গুণ করছি ডিভাইডেড বাই আমরা কিন্তু r স্কয়ার এই r স্কয়ার কেন দিব r হচ্ছে ইলেকট্রনটি নিউক্লিয়াসের একদম কেন্দ্র থেকে কত দূরত্বে অবস্থান করছে বা আমরা আরো সহজ করে বললে এই প্রোটন এবং ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্বকে আমরা প্রকাশ করছি r দ্বারা এখান থেকে আমরা যদি সামারি করি পুরো জিনিসটাকে কি দাঁড়াচ্ছে F সমান z স্কয়ার ডিভাইডেড বাই r স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের কুলম্বস ফোর্স যে কুলম্বস ফোর্সটা এই যে আমাদের এখানে কাজ করছে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আর এই কুলম্বস ফোর্সটা হলো কেন্দ্রমুখী বলের যোগানদাতা তাহলে এখান থেকে আমরা খুব সহজভাবে লিখতে পারি কেন্দ্রমুখী বল F2 সমান z স্কয়ার ডিভাইডেড বাই r স্কয়ার আচ্ছা এই যে যখন যখন আমরা অনেক কথাবার্তা বলছি সবকিছু যদি নাও বোঝো সমস্যা নাই এখান থেকে মনে রাখো ইলেকট্রন যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরছে কেন্দ্র থেকে বাইরের দিকে একটা বল অনুভব করবে যেটার মান হচ্ছে mv² ডিভাইডেড বাই r আর কেন্দ্রের দিকে এক ধরনের বল অনুভব করবে যেটাকে আমরা বলবো কেন্দ্রমুখী বল এটা F2 দ্বারা প্রকাশ করা হয়েছে এর মান হচ্ছে z² ডিভাইডেড বাই r স্কয়ার এখন ইলেকট্রনকে এরকম ঘটনা ঘটে যে এই কক্ষপথ থেকে ভেতরের দিকে চলে আসে অথবা কক্ষপথ থেকে বাইরের দিকে ছিটকে চলে যায় না এরকম ঘটনা ঘটে না ইলেকট্রন সব সময় এই কক্ষপথের উপরে থাকে কক্ষপথের উপরে থাকে এটা থেকে আমরা কি ইনফরমেশন পাই বাইরের দিকে যে বলটা আছে বাইরের দিকে যে বলটা আছে এবং ভেতরের দিকে যে বলটা আছে দুইটা বলের মান সমান হয়ে যায় অর্থাৎ যে জিনিসটা আমি বলতে যাচ্ছি
এখানে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল দুটো সমান হওয়ার কারণে ইলেকট্রন ওই কক্ষপথের উপরে থাকে। যেহেতু ইলেকট্রন কক্ষপথের উপরে থাকে তাহলে এখান থেকে আমরা বলতেই পারি কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল দুটো সমান। সো এখান থেকে লিখতে পারবো F1 সমান F2। F1 এর মান জানি কি দেখো, বসাই দাও। F1 এর মান m v স্কয়ার ডিভাইডেড বাই r স্কয়ার সমান F2 এর মান হচ্ছে z স্কয়ার ডিভাইডেড বাই, সরি এখানে r হবে শুধু, এখানে হবে r স্কয়ার। এটা আমরা একটু বসায় রাখলাম এই মানটা, এটা আমরা একটু রেখে দিলাম। আচ্ছা, এবার আমরা যদি বোর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য নিয়ে একটু ডিসকাস করি। বোর পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য কি বলা হয়েছিল মনে আছে? ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr সমান nh ডিভাইডেড বাই 2s পাই পড়াছিলাম সেটা। এই যে mvr সমান nh ডিভাইডেড বাই 2s পাই। ইলেকট্রনের কৌণিক ভরবেগ একটি গুণিতকের বা একটি ধ্রুবকের পূর্ণ সংখ্যার গুণিতকের সমান। এখান থেকে আমরা চাইলে v এর মান বের করে আনতে পারি। v সমান nh ডিভাইডেড বাই 2s পাই mr। এটা বুঝতে পারছো? এখান থেকে চাইলে আমরা v স্কয়ারের মান বের করে নিতে পারি। v স্কয়ার সমান তাহলে কি হবে, ডান পাশে স্কয়ার দিয়ে দিব, n স্কয়ার x স্কয়ার 4 পাই স্কয়ার n স্কয়ার r স্কয়ার। এই v স্কয়ারের মানটা আমরা কোথায় ইনপুট করব? যে এখানে ইনপুট দেব। চলো এখানে ইনপুট দিয়ে দেখি কি আসে। উপরে m ডিভাইডেড বাই r, এটাকে আলাদা করে নিলাম। v স্কয়ারের মান কি? v স্কয়ারের মান হচ্ছে n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার m স্কয়ার r স্কয়ার। আর ডান পক্ষে আমাদের কি আছে দেখো তো, j স্কয়ার ডিভাইডেড বাই r স্কয়ার। আচ্ছা, এখানে একটু বোঝার চেষ্টা করো। দেখো এখানে r আছে একটা, এখানে r স্কয়ার আছে, দুইটা গুণ করলে r কিউব। এই r কিউব নিচে আছে, উপরে গেলে কি হয়ে যাবে? নিচে আছে মানে ভাগ ছিল, উপরে গেলে গুণ হয়ে যাবে। আর z স্কয়ার উপরে ছিল, এই পারে যদি আমরা পাঠাই দিই তাহলে কি হবে জিনিসটা অনেকটা এরকম হবে না? দেখো যে এখানে r কিউব উপরে থাকবে ডান পাশে ডিভাইডেড বাই নিচে আছে r স্কয়ার। আর বাম পাশে কি থাকবে দেখো তো, বাম পাশে থাকবে উপরে আছে n স্কয়ার h স্কয়ার, উপরে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে m ডিভাইডেড বাই নিচে কি আছে দেখো তো আমাদের 4, তারপরে পাই স্কয়ার আছে, তারপরে m স্কয়ার আছে, তারপরে কি আছে, তারপরে আছে আমাদের যে z স্কয়ার। z স্কয়ার উপরে আছে, ওটাকে পার করে আছে z স্কয়ার। সো এখন দেখো এখান থেকে কিছু কাটাকাটি যাবে, হ্যাঁ যাবে। এই যে r কিউব আর r স্কয়ার, এখান থেকে যদি আমরা ভ্যানিশ করি তাহলে শুধু r থাকবে, আর এখানে উপরে একটা m আছে, নিচে আছে m স্কয়ার। যদি ভ্যানিশ করি তাহলে এখানে নিচে শুধু m থাকবে। সো পুরো জিনিসটা এখান থেকে যদি সামারি করে নিয়ে আসি আমরা, তাহলে কি দাঁড়াবে? নতুন একটা সূত্র আমরা পেয়ে যাব। সেই সূত্রটা একটা এরকম হবে যে r সমান n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার m z স্কয়ার। এখানে n এর পরিচয় হচ্ছে ইলেকট্রন কোন কক্ষপথে ঘূর্ণায়মান আছে h, এটা প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, পাই ধ্রুব সংখ্যা, m ইলেকট্রনের ভর, z পারমাণবিক সংখ্যা, e হচ্ছে ইলেকট্রনের চার্জ। এই r হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াস থেকে কত দূরত্বে অবস্থান করছে সেটার পরিমাণ বা সেটার মান আমরা নির্ণয় করব। আচ্ছা, আমরা যদি হাইড্রোজেন পরমাণুর জন্য প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করি, প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে আমরা r1 দ্বারা প্রকাশ করলাম। r1 হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, প্রথম কক্ষপথ মানে n এর মান কত আসবে? 1 এর উপরে স্কয়ার ইনটু h এর মান, এটা মুখস্থ মান, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। কিন্তু আমরা সিজিএস এ বসাবো, যখন সিজিএস এ বসাবো তখন কি হবে? 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27 আর্ক সেকেন্ড হয়ে যাবে। এটা কত লেকচারে বলছিলাম যে জুল সেকেন্ড থেকে আমরা যখন আর্ক সেকেন্ডে যাব 10 টু দি পাওয়ার 7 দ্বারা গুণ করতে হবে। 10 টু দি পাওয়ার 7 দ্বারা গুণ করলে আলটিমেটলি 10 টু দি পাওয়ার মাইনাস 34 টা হয়ে যাবে 10 টু দি পাওয়ার মাইনাস 27। চাইলে মানটা মুখস্থ রাখতে পারো। ডিভাইডেড বাই 4 পাই এর মান কত? 3.1416। এটার উপরে একটা কি আছে বলতো? স্কয়ার। m ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভরের মান কত? ইলেকট্রনের ভর 9.11 10 টু দি পাওয়ার মাইনাস 28। 31 বসাবো না, কেজিতে না, গ্রামে বসাবো। সিজিএস ইউনিটে কাউন্ট করছি আমরা। যে পারমাণবিক সংখ্যাটা হলো, হাইড্রোজেন নিয়ে কাজ করছি, 1 তাহলে 1। এবার ইলেকট্রনের চার্জ, কিতে ইলেকট্রনের চার্জ কোনটা বসাবো? কুলম্বে? কুলম্বে বসানো যাবে না, কেন? কারণ সিজিএস পদ্ধতিতে তুমি চাইলে কুলম্বেও বসাইতে পারতা,
কিন্তু তখন সবগুলো মান আমাদের এমকেএস এ বসাইতে পারতো বা এসআই তে বসাইতে হতো। আমরা যেহেতু সিজিএস এ কাউন্ট করছি তাহলে চার্জের মান সিজিএস এ বসাইতে হবে। সিজিএস পদ্ধতিতে চার্জের মান হলো 4.8 × 10⁻⁻10 একক হবে ইএসইউ। ইএসইউ এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল যে ইএসইউ এর পূর্ণরূপ কি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এই মানটা আমি যে বছর ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তার আগের বছর আসছিল। ইলেকট্রনিক চার্জ কিন্তু আমরা 1.66 - 19 কুলম্ব, সামনে একটা মাইনাস চিহ্ন থাকে, এইটা মুখস্থ করে অভ্যস্ত, কিন্তু এইটাও চলে আসে কিন্তু অনেক সময়, ঠিক আছে? এর সামনে একটা মাইনাস চিহ্ন থাকে। আলটিমেটলি এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর চাপো, তাহলে এরকম আসবে R1 সমান 0.529 10⁻⁻8 সেন্টিমিটার। চাইলে তোমরা এটা ক্যালকুলেশন করে নিতে পারো, ঠিক আছে? ক্যালকুলেশন করলে এটাই আসবে। এর পরবর্তীতে চাইলে তুমি R1 সমান এই যে 10⁻⁸ এটাকে আমরা অ্যাংস্ট্রম ইউনিটে কনভার্ট করতে পারবো। ওইটার পরিবর্তে আমরা অ্যাংস্ট্রম লিখতে পারি 0.529। এই 10⁸ কে আমরা অ্যাংস্ট্রমে কনভার্ট করলে এই পুরো অংশের পরিবর্তে আসবে অ্যাংস্ট্রম। অর্থাৎ যে জিনিসটা হচ্ছে, এই যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে এটা যদি নিউক্লিয়াস হয়, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হলো, প্রথম কক্ষপথ পরমাণুর কেন্দ্র থেকে 0.529 অ্যাংস্ট্রম দূরে। অ্যাংস্ট্রম যদি বুঝতে না পারো, 0.529 10⁻⁸ সেন্টিমিটার দূরে থাকে, ঠিক আছে? এই যে ইলেকট্রন পরিভ্রমণ করে, আমরা যে দেখি যে এটা হাইড্রোজেনের নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন। এই যে কক্ষপথ আমরা দিলাম, এই কক্ষপথ যে কোনো জায়গাতে হতে পারবে না, একদম পরমাণু কেন্দ্র থেকে 0.529 × 10⁻⁸ সেন্টিমিটার দূরত্বে অবস্থান করে, ঠিক আছে? এবার সর্বশেষ যে জিনিসটা পড়ে আমরা লেকচার শেষ করব। কত মিনিট হয়েছে দেখো? 16 মিনিট। 16 মিনিট পজ দেন। এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে n-তম কক্ষপথের ব্যাসার্ধের সাথে প্রথম কক্ষপথের ব্যাসার্ধের তুলনা। অর্থাৎ হাইড্রোজেন পরমাণু বিভিন্ন কক্ষপথ আছে, সাধারণত প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকে, তবে হাইড্রোজেন পরমাণু যদি আমরা কক্ষপথ বলি, কক্ষপথের সংখ্যা কিন্তু অসীম, ঠিক আছে? যে কোনো পরমাণু কক্ষপথের সংখ্যা অসীম, কিন্তু সবগুলো কক্ষপথে ইলেকট্রন নাও থাকতে পারে। এখন প্রথম কক্ষপথের সাথে আমরা n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব। সেই n-তম কক্ষপথ হইতে পারে 10, হইতে পারে 12, হইতে পারে 14, হইতে পারে 20 নম্বর কক্ষপথ, হোয়াটএভার, অনেক কিছু হইতে পারে, ঠিক আছে? এখন দেখো n-তম কক্ষপথ, হাইড্রোজেনের n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় সূত্র Rn সমান, এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে ভাই? সূত্র মুখস্থ আছে, n² h² n² h² ডিভাইডেড বাই 4 pi square m 4 pi square m 4 pi square m z² আচ্ছা, প্রথম কক্ষপথে যদি আমরা ব্যাসার্ধ নির্ণয় করি তাহলে কি হবে? R1 সমান n এর পরিবর্তে কত আসবে? 1, তার উপর স্কয়ার হাতে থাকে h², নিচে যা আছে তাই 4 pi square m z²। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার 1 নম্বর সমীকরণকে আমরা 2 নম্বর সমীকরণ দ্বারা ভাগ দিব। ভাগ দিলে কি আসবে দেখো? Rn ডিভাইডেড বাই R1 সমান এই উপরের অংশকে নিচের অংশ দ্বারা ভাগ দেওয়া লাগবে। তাহলে প্রথমে আমরা উপরের অংশ লিখি n² h² ডিভাইডেড বাই 4 pi square m z²। এই সংখ্যাটাকে আমরা ভাগ দিব। ভাগ সংখ্যাটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে উল্টে যাবে, তাহলে এই নিচে যেটা আছে সেটা উপরে চলে যাবে, তাহলে নিচেরটাকে উপরে পাঠিয়ে দিলাম 4 pi square m z² ডিভাইডেড বাই নিচে কি থাকবে? h²। এখন এই দেখো এই অংশ আর এই অংশ ভ্যানিশ হয়ে যাবে, h² ভ্যানিশ। তাহলে আলটিমেটলি এখান থেকে কি থাকবে? Rn সমান R1 * n²। এটা আমাদের অ্যাডমিশনের জন্য মনে রাখতে হবে। n-তম কক্ষপথের ব্যাসার্ধ আমরা চাইলে খুব সহজে বের করতে পারবো। প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সাথে কিছু একটা গুণ করব, কি গুণ করব? n² গুণ করব। এই n এর পরিচয় কি? কক্ষপথের নাম্বার, সেটা হতে পারে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ বা তৃতীয় কক্ষপথ। আচ্ছা, এখান থেকে ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন আসছে, আমরা প্রশ্নটা সলভ করে লেকচারটা শেষ করি। ভিডিও কেটে গেছে? না, কেটে গেছে ভিডিও। আচ্ছা, ফার্স্টে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে হাইড্রোজেনের পঞ্চম কক্ষপথের ব্যাসার্ধ। পঞ্চম কক্ষপথের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কত? এই প্রশ্নটা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসলো। তো পঞ্চম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব। সূত্র কি? Rn সমান R1 * n²। আর n এর পরিবর্তে আমরা কত লিখব? পঞ্চম কক্ষপথ হলে R1 এর মান কত? 0.529
ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 8 ইনটু n স্কয়ার এর মান কত 5 তাহলে 5 এখানে লিখা দেব 5 স্কয়ার আর ইনটু এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা আসবে তাই সো ফার তোমাদেরকে যা বোঝানো হয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেনের অনুরূপ একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। যারা একটু মনে করো যে থিওরিটিক্যাল বিষয় আমরা কম বুঝি তাদের ক্ষেত্রে শুধু সূত্রটা মুখস্থ রাখবা, সূত্র মুখস্থ রেখে অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করবা। এই সূত্র কিভাবে মুখস্থ রাখবা বারবার বলবা যে n স্কয়ার h স্কয়ার, উপরে আছে n স্কয়ার h স্কয়ার, নিচে আছে 4 পাই স্কয়ার m z স্কয়ার, 4 পাই স্কয়ার m z স্কয়ার। আজকের লেকচার আমি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো লেকচারে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। তুমি যদি আমাকে ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটি ফলো করে দাও, আর যদি ইউটিউবে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটা অন করে দাও এবং বেল বাটনটা প্রেস করে রাখো যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমরা ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাও।